প্রণয়ের জলসাঘরে দ্বিতীয় পর্ব। লেখনীতে রেহানা পুতুল। এদিকে রায়হান সুখ সুখ মনে শেষ বিকেলের দিকে আয়মানদের বাসার দিকে পথ ধরল। উদ্দেশ্য, পিয়াসার বিষয়ে সরাসরি যুক্তি পরামর্শ করতে হবে আয়মানের সাথে। বাসার গেটে পৌঁছতেই সে নির্বাক হয়ে গেল। দেখল আয়মান কোলে করে পিয়াসাকে নিয়ে তাদের বাসায় ঢুকছে। সে প্রায় দৌড়েই পাশের একটি চোখের ডাক্তারের চেম্বারে ঢুকল। সিরিয়াস মুডে ব্যস্ততার ভঙ্গিতে, আসসালামু আলাইকুম, আমার চোখটা একটু দেখে দিন প্লিজ, আর চশমার পাওয়ারটাও ঠিক আছে কি না দেখুন। ডাক্তার চোখ দেখল, পাওয়ার দেখল, জানালো পাওয়ার ঠিক আছে। ডাক্তারের ভিজিট দিয়ে সে বের হয়ে গেল। একটি নীরব গলিতে ঢুকে সিগারেটের পর সিগারেটের ধোঁয়া ছাড়ল। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল, যেন রক্তচোষা পিশাচ। ভাবনার তলানিতে গিয়েও কোনো সমীকরণ মেলাতে পারছে না। আয়মানের চরিত্রের সাথে তার দৃষ্টিগোচর হওয়া বিষয়টা কিছুতেই যায় না। নিরেট, ভদ্র আর বেরসিক একটা ছেলে আয়মান। বিপরীতে লিঙ্গের প্রতি তার বিন্দুমাত্র কিউরিসিটি নেই। সেখানে অনুরাগ জন্মানোর প্রশ্নই ওঠে না। ভার্সিটিতে আয়মানের প্রেমে হাবুডুবু খেয়েছে কত মেয়ে, আয়মান পাত্তাই দেয়নি। তাদের আবেগকে বাষ্পের মতো উড়িয়ে দিয়েছে। সেই আয়মান পিয়াসাকে ভালোবাসে? ভাবাই যায় না। সে নিজেই দেখেছে এই পিয়াসাকে আয়মান কি কঠিনভাবে বেতাঘাত করেছে। দু চারটা মানুষের রক্ত ঝরাতে পারলে রায়হান নিজেকে দমাতে পারত। এখন আয়মানের ওপর ভেতর ভেতর ফুঁসে উঠছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। এইভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। আয়মান পিয়াসাকে নিয়ে ঢুকলো আলিশার রুমে। কোল থেকে খাটের বিছানার ওপর শোয়ালো। তার মা ছুটে এলো। সে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ধপাস করে বিছানার মাঝ বরাবর পড়ল। উপুড় হয়ে আছে। বিরতিহীনভাবে শ্বাস উঠানামা করছে। এক অজানা অচেনা পুলক জাগানিয়া রোমাঞ্চকর অনুভূতি তাকে গ্রাস করে ফেলেছে। জীবনে এর আগে কখনোই তার হৃদয়ে কাউকে নিয়ে এমন অনুভূতির উদয় হয়নি, না হওয়ারই কথা। এর আগে বাইরের কোনো মেয়েকে সে ভুলক্রমেও স্পর্শ করেনি, অথচ আজ একটি যুবতী মেয়েকে তার কোলে তুলে নিতে হলো। পড়ে যাবে করে ধরে কাঁধ ও বুকের সাথে মিশিয়ে নিতে হলো। পিঠের ওপর হাত দিয়ে রাখতে হলো। ঘরে চলে যাচ্ছে আয়মান। কেমন বোহেমিয়ান মনে হচ্ছে নিজেকে তার কাছে। আবার খানিক সংকোচও লাগছে। না, তাকে এত বিবশ হলে চলবে না। কারণ পিয়াসা তার বন্ধুর প্রেম, হবু লাইফ পার্টনার। তার রুমের দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। অসহনীয় বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই দেখে রায়হান। অবাক হলো না, কারণ রায়হান প্রায় তাদের বাসায় আসে বহু আগে থেকেই। কিরে, দরজা বন্ধ কেন তোর? সতেজ প্রাণময় চাহনিতে জিজ্ঞেস করলো রায়হান। আয়মান নিজেকে স্বাভাবিক করে নিল আগেই। বলল, না, শরীর ছেড়ে দিয়েছে, তাই একটু রেস্ট নিচ্ছি। তোর প্রেম আলিশার রুমে দেখেছিস? না, এখনো যাইনি, যাব। আলিশার কাছে ডিটেলস শুনেছি। তারা তো আর জানে না, তোর জন্যই গিয়েছি আর আনতে হলো। তুই বললি ফোন দিতে, বারবার দিয়েও পাইনি। পরে তোর কথা ভেবেই খোঁজ নিতে গেলাম। গিয়ে দেখি অনেক অসুস্থ। মাকে জানালাম। সব শুনে মা বলল বাসায় নিয়ে আসতে। সুইসাইডের কথাটা আয়মান লুকোলো রায়হানের কাছে। রায়হানের কোনো অভিযোগ নেই আয়মানের ওপর। ভুল বোঝার ঘোর টোপ থেকে নিজেকে মুক্ত করে নিল। হাসি মুখে বলল, খুব উপকার করেছিস দোস্ত। তোদের বাসায় যখন তখন আসতে পারবো পিয়াসার কাছে। কিন্তু সে যেখানে থাকতো সেখানে বারবার গেলে সবাই মাইন্ড করত। স্ট্রেঞ্জ, তাতে কি? তুই তো ওকে বিয়েই করতে যাচ্ছিস। তা ঠিক, তবুও বাসার সাইড তো।
এখন পজিটিভ করতে পারিনি। এর আগে পিয়াসার দিকটা শতভাগ নিশ্চিত হই, পরে বাসার দিকটা দেখছি। ওকে, যেভাবে সুবিধা মনে করিস তাই কর। এখন এলি কেন সেটা বল। ও, পিয়াসার বিষয়ে আলাপ করতে। তবে এখন যেহেতু তোদের বাসায় আছে সমস্যা নেই, আমি তার সাথে আরেক দফা বৈঠক বসব বলে রায়হান হেসে ফেলল। এখন পিয়াসার কাছে যা তুই, বলল আয়মান। রায়হান উঠে গেল পিয়াসার কাছে। পাশে আয়মানের মা ও আলিশা বসেছিল। পিয়াসা এখন একটু আরাম বোধ করছো? পিয়াসা শ্রদ্ধাবনত চোখে রায়হানকে দেখল, মিনমিনিয়ে বলল, একটু স্যার। আয়মানের মা রায়হানের দিকে চেয়ে, ভালোই হলো। পিয়াসা তোমাদের দুই বন্ধুরই ছাত্রী, তাই তুমিও এসে এসে ওকে দেখে যেও। রায়হান মনে মনে আন্দোলিত হয়ে উঠল। অবশ্যই খালাম্মা। পিয়াসা দুঃসময়ে, আয়মান আমি দুজনেই পাশে রব। তো খালাম্মা, আমি এখন আসি, কাল আবার আসব। পিয়াসার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বিদায় নিল রায়হান। পিয়াসা রাতে আলিশাকে জিজ্ঞেস করল, আমি কিভাবে এসেছি তোমাদের বাসায়? তোমার স্যারের কাঁধে চড়ে। এই বলে হি হি করে কিটকিটিয়ে হেসে ফেলল আলিশা। তোমার কোনো হুঁশ ছিল না তখন পিয়াপু, ভাইয়া কোলে করে এনেছে। শুনে পিয়াসা মুখ ঢেকে ফেলল লজ্জায়। খুব অস্বস্তি হচ্ছে তার এখন। কি করবে বলো? ভাইয়া বেচারা যে নিরুপায় হয়ে গেল, কারণ আম্মাজানের হুকুম বলে কথা, অমান্য করার সাধ্য কার আছে? ৩-৪ দিনের মধ্যেই পিয়াসা সদ্য মাথা তুলে বেড়ে ওঠা কচি গাছের মতো ঝরঝরে হয়ে গেল। আলিশার সাথে বন্ধুত্ব হয়ে গেল, তার মায়ের সাথেও সখ্যতা হয়ে গেল। এর ভেতরে আয়মান পিয়াসার সাথে দেখাও করেনি, কথাও বলেনি। এতে পিয়াসার বেশ দুঃখবোধ হলো। ধরে নিল আয়মান স্যার আসলেই আমাকে পছন্দ করে না। মানবিকতার জায়গা থেকে বাসায় এনেছে সুস্থ করার জন্য, কিন্তু আর একটিবারও সামনে এলো না। অথচ রায়হান স্যার রোজ ফোনে খবর নিত, বাসায় এসে দেখে যেত। মিছে মিছে অন্যের দায়ে বাসায় থাকার মানেই হয় না। এক দুপুরে ভাত খেয়ে ওঠার পর পিয়াসা তার ব্যাগ হাতে নিয়ে এসে বলল, আন্টি আমি চলে যাচ্ছি, দোয়া করবেন। শুনে তিনি ও আলিশা চমকে গেল। তারা প্রবলভাবে বাধা দিল, সব বুঝিয়ে বলল যে তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার যদি আর একটা মেয়ে থাকতো ফেলে দিতাম বলো? তাই বলছি পাগলামি করো না মা, এখানেই থাকবে সব সময় আমাদের সাথে। না আন্টি, এভাবে আপনাদের বাসায় থাকবো খাবো, এটা আমার জন্য ভারী হীনমান্যতা ও নিচুতার। আমি এটা পারবো না প্লিজ। আচ্ছা অন্তত আজ রাতটুকু থাকো, আয়মান আসুক বাসায়, সে বরং কাল তোমাকে বাসে তুলে দেবে। এই কথার উপরে পিয়াসা ব্যাগ নিয়ে আলিশার রুমে চলে গেল। আয়মান এলে বিষয়টা জানালো তাকে তার মা ও বোন। আয়মান তাদেরকে রায়হানের বিষয়টা জানালো। শুনে তার মা বলল, ও তাহলে তো ওর আমাদের বাসায় থাকতেই হচ্ছে বিয়ে হওয়া পর্যন্ত। তাই মা, আমি পিয়াসার সাথে রাতে কথা বলবো, আশা করি ফেলে দেবে না। শুনে আলিশা ভিমড়ি খেলো যেন, তার চক্ষু চড়ক গাছ। খেলখিলিয়ে উঠে আয়মানকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভাবছি পিয়াসাকে আমার ভাবি বানাবো, তুমি সারা জীবন বলদি রয়ে যাবা। এত নাইস এত কিউট একটা মেয়েকে হাত করতে পারলে না? দেখলে মা কি অসভ্য একটা, প্রেম না করতে পারলে নাকি বলদ। ঠিকই তো বলছি, প্রেম না করে কয়টা ছেলে থাকে এখন, যারা প্রেম করে না রোম্যান্স করে না, আমি তাদের বলদ মনে করি। এই তুই এত নির্লজ্জ কবে থেকে হলি? কেমন করে হলি? কলেজে পা না রাখতে এই হাল তোর? আর এই থামবি দুই ভাই বোন। মায়ের ধমককে থমকে যায় আয়মান ও আলিশা। রাতে আলিশাকে দিয়ে আয়মান পিয়াসাকে ডেকে নিল।
পিয়াসা গেল আয়মানের রুমে। দরজা খোলা, পর্দা ফাঁক করা। দরজার বরাবর দূর দূর বক্ষে দাঁড়িয়ে আছে পিয়াসা। বসো পিয়াসা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পিয়াসা নরম হয়ে বসলো চেয়ার টেনে। আয়মান এগিয়ে গিয়ে আরেকটা চেয়ার নিয়ে পিয়াসার মুখোমুখি বসলো। পিয়াসা চেয়ার টেনে পেছনে নিতে চেষ্টা করতে আয়মান চেয়ারের হাতল ধরে ফেলল। পিয়াসা হেরে গেল আয়মানের বাহু শক্তির কাছে। চেয়ার 1 ইঞ্চিও পেছনে নিতে পারল না। সন্দেহাতীত নজরে আয়মানের দিকে চাইল। এভাবে দেখছো কি? অন্যের হবু স্ত্রীকে একা পেয়ে আমি জড়িয়ে ধরে বসবো? আস্তে করে ভরাট গলায় বলল আয়মান। শুনে পিয়াসা হতভম্ব হয়ে গেল। মনে মনে নিজেই বলল কাউকে না জানাতে, এখন নিজেই দেখি বন্ধুকে জানিয়ে বসেছে। থরথর করে কাঁপছে পিয়াসা, কিছু বলতে পারছে না, চুপটি হয়ে বসে আছে। মা বলল তুমি নাকি গ্রামে চলে যেতে চেয়েছো, তাহলে রায়হানের কি হবে? তার সাথে প্রেম করছো অথচ বিয়ে করবে না? প্রতারণা হয়ে গেল না পিয়াসা? তুমি কি তাহলে ছলনাময়ী নারী? রাগে ক্ষোভে পিয়াসা বেলুনের মতো ফুলে যাচ্ছে। তার অভিমান আবেগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ল। কম্পিত অধরে আয়মানের দিকে তাকিয়ে, তার মানে উনি বলেছে আমি প্রেম করি ওনার সাথে? ছি, একজন শিক্ষক এতটা মিথ্যুক ধাপ্পাবাজি হতে পারে জানা ছিল না। আমার ব্যাগে কিন্তু আরও 10টা ঘুমের ট্যাবলেট ইনপিল আছে। আজ রাতেই খেয়ে মরে যাব, তবুও না এ শহরে থাকবো, না কাউকে বিয়ে করব। আয়মান বুঝতে পারল পরিস্থিতি বেগতিক। কণ্ঠকে খাদ নামিয়ে আস্তে করে বলল, খুব সরি পিয়াসা, এ কথাগুলো আমিই বলছি। রায়হান একবারও বলেনি তুমি তাকে লাভ করো। সে তোমার সাথে যতটুকু যা ঠিক তা বলেছে আমার কাছে। ওকে ভুল বুঝো না প্লিজ। পিয়াসার রাগটা কিছুটা স্থিমিত হলো রায়হানের ওপর। আবার রাগ জাগ্রত হলো আয়মানের ওপর। মনে মনে গজগজ করতে করতে বলল, তাহলে আমাকে আপনি মিথ্যা বললেন কেন? আপনি তো এমন মজা করার মানুষ না স্যার। 1 মিনিট, আসছি বলে আয়মান উঠে গেল। খানিক বাদেই ফিরে এলো, হাতে পিয়াসার ব্যাগ। ব্যাগের ভেতরে সাইড পকেট থেকে ট্যাবলেটের পাতাটা হাতে নিল। একটা একটা করে সব ট্যাবলেটগুলো হাতে নিল। গ্লাস ভর্তি পানিতে টুপটুপ করে ফেলে দিল। কিছু সময় পর গলে গেলে বেসিনের কল ছেড়ে গ্লাসের সব পানি ঢেলে ফেলল। পিয়াসা নীরব থেকে অপলক নয়নে চেয়ে চেয়ে দেখল শুধু। তার বুকের ভেতর উথাল পাথাল ঝড় শুরু হলো আয়মানের এই পজেসিভ আচরণে। আয়মান ফের পিয়াসার মুখোমুখি হয়ে বসলো চেয়ার টেনে। আচ্ছা, যে জন্য ডেকেছি আসল কথাটা বলি, মন দিয়ে শোনো। পিয়াসার নির্লিপ্ত চোখ দুটি পাতা তুলে চাইল আয়মানের দিকে। রায়হান তোমাকে ভালোবাসে, বিয়ে করে সুখী করতে চায়। সে আমার বন্ধু, আমি তাকে তোমার চেয়ে বেশি জানি। সুতরাং আমাদের বাসায় থাকো তুমি। ও তার ফ্যামিলিকে রাজি করিয়ে আমাদের বাসা থেকে বউ বানিয়ে নিয়ে যাবে তোমাকে। পিয়াসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমি আপনাদের বাসায় থাকব, পড়াশোনা চালিয়ে যাব, তবে রায়হান স্যারকে বিয়ে করতে পারবো না। কারণ আমি ভুল করেও ওনাকে শিক্ষক ছাড়া আর কিছুই ভাবি না। রায়হান এত কিছু করার পরও তাকে বিয়ের আপত্তির কারণটা কি একটু বলবে? তুমি কি অন্য কোনো ছেলেকে পছন্দ করো? না স্যার, এসব আমার জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। নিজের অজান্তেই আয়মানের হৃদাকাশে এক দল শুকো পাখি চঞ্চল কলরবে মেতে উঠল। স্যার, এসব আমার জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। নিজের অজান্তেই আয়মানের হৃদাকাশে এক দল শুকো পাখি চঞ্চল কলরবে মেতে উঠল। আচ্ছা, এখন যাও, ঘুমাও, সুইট ড্রিম। পিয়াসা চলে গেল। আয়মান তার ডায়েরিটা টেনে বের করল। এই একলা রাতে সঙ্গী তার ডায়েরিটাই। কলমের চিপি খুলল, গালে হাত দিয়ে দেওয়ালে সেঁটে থাকা মোনালিসার চিত্রকর্মটির দিকে চাইল। পরখ করে দেখছে মোনালিসার সেই রহস্যময় হাসি। ভাবুক মনে লিখল,
আমার খুব ইচ্ছে করছে এই রাতের ডাকাত হতে, তোমাকে লুটপাট করতে, কিন্তু আমি গর্দভ মনে হয়, জীবনে চোরও হতে পারবো না। লুকিয়ে যে কিছু নেওয়ার চেষ্টা করব সেই সামর্থ্যটুকুও আমার নেই। আচ্ছা, ছিচকে চোর হওয়ার তো চেষ্টাই করতে পারি, টুকটাক কিছু যদি কপালে মেলে, অন্তত তা দিয়ে বেশ কিছু দিন পার করা যাবে। এও কি আমার দ্বারা সম্ভব? যদি তা না হয় তাহলে এমন লাগছে কেন আমার? এমনি তো ছিলাম না আমি। একটা অজানা অচেনা অনুভূতি ক্রমশ আমার ঘনিষ্ঠ হয়ে উঠছে কেন? আমাকে ঘরে ফেলে দিচ্ছে কেন সেই স্পর্শ পাওয়ার পর হতে? এত শিহরিত হচ্ছে কেন অন্তরটা আমার? কার জন্য, কিসের জন্য যেন বুঝেও বুঝছি না আমি। ডায়েরিটা রেখে দিল আয়মান। পিয়াসার কানের দুল জোড়া বের করে নেড়ে চেড়ে দেখল। দুলের ওপর চুমু খেয়ে বলল, তোমার মালিক জানে না তুমি আমার কবজায় বন্দি। তোমার মুক্তি ঠিক সেই দিন মিলবে যেদিন তোমার মালিক আমার বাহুডোরে বন্দি হবে। যদিও এটা কখনোই হবে না তা নিশ্চিত, তবুও দুরাশার মাঝে ক্ষীণ আশা করতে মানা আছে কি? আবেগকে যে নিয়ন্ত্রণ করার কোনো যন্ত্র নেই পৃথিবীতে। সপ্তাহ ধরে রায়হানের কোনো খোঁজ খবর না পেয়ে আয়মান ফোন দিল তাকে। কিরে, বাসায় আসিস না কেন? কলেজেও ক্লাস নিতে যাচ্ছিস না? কী সমস্যা? রায়হান চুপ থেকে মনমরা কণ্ঠে বলল, খুব মন খারাপ রে আয়মান। কি হয়েছে শেয়ার কর। পিয়াসার ডিটেলস শুনে বাসার কেউই রাজি নয় এই বিয়েতে। মা আমার জন্য নাকি বহু আগে তার ফুফুতো বোনের মেয়ে রিক্তাকে ঠিক করে রেখেছে। তারাও সবাই রাজি, রিক্তাও। কিন্তু আমার যে পিয়াসা মেয়েটাকেই খুব ভালো লাগে। কি করব বা কী করা উচিত জানি না। পরিবারের এতজনকে বাদ দিয়ে একজনকে নিয়েও কি সুখে থাকা যায় লাইফে? আয়মান বলল, আমি তো পিয়াসার সাথেও কথা বলেছি, সেও তোকে পছন্দ করে খুব, বাট একজন মানুষ হিসেবে, স্যার হিসেবে। নো ফ্রেন্ড, নো বয়ফ্রেন্ড, নো হবু হাজব্যান্ড। তবুও হাল ছাড়ছি না রে, শেষ চেষ্টা করে দেখব দুই সাইডেই। বেদনার্ত সুরে বলল রায়হান। আচ্ছা, হার্ডলি ট্রাই কর দোস্ত, বলল আয়মান। শোন, আলিশা কয়েকদিন ধরেই বায়না ধরছে এই শীতে গ্রামে যাবে, আর ওর তো এখন পড়ার চাপ নেই, মাত্রই কলেজে ভর্তি হলো। তাহলে তুইও কলেজ থেকে ছুটি নে, সময় করে সপ্তাহ বেরিয়ে চলে আসব। একদিন বিকেলে কথাগুলো আয়মানকে বলল তার মা। শুনে আয়মান একটু ভেবেই রাজি হয়ে গেল। পরক্ষণেই বলল, পিয়াসাও যাবে নাকি মা? কপাল ভাঁজ করে তার মা বলল, তুই আসলে একটা বলদ ছেলে আমার। একা বাসায় একটা জোয়ান মেয়েকে রেখে যাব নাকি? পিয়াসাও যাবে আমাদের সাথে। পাশ থেকে আলিশা ধেই ধেই করে নেচে উঠল। টেবিল চাপড়ে বলল, আমার প্রস্তাব হ্যাঁ সূচক জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। খেজুরের রসের পায়েস আর ক্ষীর খাওয়া এবার মিস হবে না। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আলিশা। পরক্ষণে পিয়াসার হাত ধরে টেনে নিয়ে এলো আয়মান ও তার মায়ের সামনে। এই যে পিয়াপুকেও নিয়ে আসলাম। আয়মান চোরাচোখে পিয়াসাকে দেখল। তার মা পিয়াসার দিকে চেয়ে, হাওয়া বদল হলে তোমারও মন মেজাজ ফ্রেশ হবে মা। নিয়তির ওপর কারোর হাত নেই। এতদিন হয়ে গেল, আজও তুমি বেজার হয়ে থাকো। মুখে হাসি ফোটার নামমাত্র নেই। আয়মানকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার আছে এক বুড়ো ছেলে, বাসাতেও স্যার স্যার ভাব নিয়ে থাকোস। আর পিয়াসা তো এখন আর তোর কলেজেও নেই, একটু গল্পগুজব করবি মেয়েটার সাথে। রায়হানও তো এই কয়েকদিন আসছে না, তোদের মতিগতি বুঝি না বাপু। আয়মান বিব্রত বোধ করল। মা, এসব কি বলছো আজে বাজে কথা? হারামজাদা, কিসের আজে বাজে কথা বলছি আমি? বলে তার মা চোখ রাঙাতেই পিয়াসা ফিক করে হেসে ফেলল। তা দেখে আয়মান বলল, দেখলে, তোমার কথা শুনে হেসে ফেলল আমাকে নিয়ে। বেশ করেছে। এই পিয়াসা, জামা কাপড় ইস্ত্রি করা লাগে করে নিও। ও ছুটি নিলে আমরা যাব গ্রামে।
আন্টি, আমি যাব না, আপনারা যান। আমি সেই মিনা আন্টির বাসায় গিয়ে থাকবো, আপনারা আসলে আবার চলে আসব। আজব মেয়ে তো তুমি, যাবে না কেন? কারণ কি? পিয়াসা দোনোমনো করতে তিনি কিছু বুঝে চুপ রইলেন। পরে সুযোগ বুঝে ছেলে মেয়েকে বললেন, ওর ভালো জামা কাপড় নেই বলেই যেতে চাইছে না। আমি বুঝতে পেরেছি, তোরা তোদের কথা বলে তাকে শপিংয়ে নিয়ে যাবি, পরে কয়েকটা ড্রেস কিনে দিস। আইমান তাই হবে বলে মায়ের কথায় সম্মতি জানালো। 2 দিন পর পিয়াসাকে নিয়ে আইমান ও আলিশা শপিংয়ে গেল। যদি পিয়াসা প্রবল আপত্তি ছিল যেতে, কিন্তু আলিশার আহ্লাদীপনা করে রাজি করিয়ে নিল। আইমান মিউচুয়াল মূল্যের ভেতর 3টা রেডিমেড 3 পিস কিনে দিল পিয়াসাকে। এর মধ্যে একটা পিয়াসার পছন্দের, একটা আলিশার পছন্দের। আইমান পছন্দ করে দিল আকাশি রঙের একটা ড্রেস। আকাশি রং তার প্রিয় ছোটবেলা থেকে। আজ পিয়াসার মন কিছুটা ভালো। জীবনে এই প্রথম একসাথে নতুন 3টে ড্রেস চোখে দেখল। সন্ধ্যার পরে পিয়াসা নিজে থেকে বলল, আন্টি, রোজ আপনি চা বানান, আজ আমি বানাই। আমাদের বাসায় আব্বু সবসময় আমার হাতে চা পছন্দ করত। ও মা, তাই নাকি? তাহলে বানাও দেখি। আইমানও বাসায় আছে, তার জন্যও বানিও। আচ্ছা আন্টি, ঝটপট নিয়ে আসছি গরম ধোয়া ধোয়া উঠা চা। আলতো হেসে চা বানাতে রান্নাঘরে চলে গেল পিয়াসা। চা নিয়ে এসে ড্রয়িং রুমে দিল আলিশা ও তার মাকে। জিজ্ঞেস করলো, আন্টি, স্যারের চা কে নিয়ে যাবে? এই মেয়ে, বাসায় কিসের স্যার? ভাইয়া বল। না আন্টি, স্যার বললেই অভ্যেস তো, মুখ দিয়ে অন্য কিছু আসতে সময় লাগবে। পাশ থেকে আলিশা বলল, চা তুমিই দিয়ে আসো, আমি সিরিজ দেখছি, ক্লাইম্যাক্সে এসে গেছি, মিস করা যাবে না। আচ্ছা বলে পিয়াসা চা নিয়ে গেল আইমানের রুমে। সে পিসিতে কাজ করছে। পিয়াসা দরজায় দাঁড়িয়ে, স্যার আসতে পারি বলে অনুমতি চাইল। আইমান ব্যস্ততার জন্য পিয়াসার দিকে না তাকিয়ে বলল, এসো। পিয়াসা তার পেছনে চা নিয়ে মাত্রই দাঁড়িয়েছে। আইমান তার এক হাত আলসেমি ভঙ্গিতে পেছনে আনতেই পিয়াসার হাতে লাগলো। চায়ের কাপ কেঁপে কিছুটা গরম চা পিয়াসার বুকে পড়ে গেল। সে উফ মা বলে কুকিয়ে উঠে চায়ের কাপ টেবিলে রাখল। আইমান চট করে উঠে দাঁড়িয়ে গেল, প্রচণ্ড বিচলিত হয়ে। ও শিট শিট, খুব খুব সরি, তোমার হাতে চা জানতাম না। পিয়াসা দ্রুত বের হয়ে যাচ্ছে, অমনি আইমান তার হাত ধরে বেসিনে নিয়ে গেল। চোখে মুখ খিচিয়ে পিয়াসার বুকে জামার ওপর হতে হাত দিয়ে পানি মেরে দিল দূরত্ব বজায় রেখে। ওড়না জামা অনেকখানি ভিজে গিয়েছে। পিয়াসা পা চালিয়ে বের হয়ে গেল। অন্য ওয়াশরুমে গিয়ে ভেজা জামা ওড়না চেঞ্জ করলো। আইমান চা শেষ করে একটা মলম নিয়ে আলিশার রুমে গেল। ওড়না খাটের ওপর রেখে পিয়াসা ঠোঁট নামিয়ে বুকে ফু দিচ্ছে। জামার গলা নামানো, আবার বরফের টুকরোও ডলছে। আহ করছে। বুকের খোলা অংশে আইমান লুকোনো দৃষ্টি নিক্ষেপ করল। উদ্দেশ্য চা বুকের কতটুকু স্থানে পড়েছে বুঝতে পারা। জামার উপরে খোলা অংশ যতটুকু দেখা যাচ্ছে তাতে দেখল পিয়াসার ধবধবে বুকটা টকটকে লাল হয়ে আছে, রক্ত গোলাপের মতো। বরফ পানিতে জামা ভিজে লেপ্টে আছে বুকের ফুটন্ত কোমল দুটো ফুলের ওপর। আইমান মলমটা পিয়াসার হাতে দিল। প্রেমময় চাহনিতে বলল, ধরো, এটা বেশি করে লাগাবে। পিয়াসা বিছানার উপর থেকে ওড়নাটা টেনে নিতেই আইমান ওড়না চাপ দিয়ে ধরল, বলল, আমি চলে যাচ্ছি তো। আইমান চলে গেল নিজের রুমে। অনুতাপের অনলে পুড়ছে তার অন্তরখানি। গোপনে বলল, শুরু থেকেই চাচ্ছি কি আর হচ্ছে কি। আইমানের মা ও আলিশা এসে পিয়াসার বুক দেখে আইমানকে বকল। আইমান তা গায়েও মাখল না, বরং তার কেমন পুলক পুলক লাগছে। পরে সবাই পিয়াসার চায়ের খুব প্রশংসা করল। আইমানও বলল, রোজ আমার পিয়াসার হাতের গরম গরম চা খাবো। পিয়াসা মিষ্টি হেসে, আচ্ছা স্যার, ঠিক আছে। পরের দিন সন্ধ্যায় পিয়াসা আবার চা তৈরি করল। আইমানের রুমে ঢুকেই, স্যার আসতে পারি?
আপনার চা। আয়মান হো হো করে প্রাণ খোলা হাসি দিয়ে বলল, এসো। মুখ ঘুরিয়ে পিয়াসাকে দেখল। শোনো বালিকা, আমার রুমে আসতে কখনো তোমার অনুমতির প্রয়োজন নেই, মনে থাকবে? থাকবে স্যার। কিন্তু কেন? 1 সপ্তাহের বেশি কোথাও থাকলে সে আর অতিথি নয়, মুসাফিরও নয়, সে হয়ে যায় পরিবারের একজন। আর পরিবারের মানুষ সবাই সবার অতি প্রিয়জন। প্রিয়জনরা যে কোনো সময়ে অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারে। তোমার গলাটা দেখি, লালচে ভাবটা গেছে? ভদ্রতার জন্য আয়মান বুক বলতে পারল না। পিয়াসা লাজুক হেসে জানালো, সেরেছে স্যার, দেখতে হবে না। আয়মান আর বেশি ঘাটালো না, চায়ে চুমুক দিয়েই আয়েশি ঢঙ্গে বলল, জাস্ট ওয়াও, তোমার হাতের দুধ চা হেব্বি মজা পিয়াসা। এই রিফিল হবে? পিয়াসা কিছু না বলে চলে গেল। আরেক কাপ চা নিয়ে এসে আয়মানের সামনে টেবিলে রাখল। আয়মান নিজের কাপ শেষ করে দ্বিতীয় কাপ হাতে নিল। আচ্ছা, তুমি খেয়েছো? না, পরে খাবো। গরম জিনিস স্বাদ যত দ্রুত নেওয়া যায় ততই মজা লাগে। যাও খাও। আমার কাপ আপনাকে দিলাম যে। পিয়াসা মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। ও নো, কি বলো? নাও, তুমিই খাও। না স্যার, আপনার মন চেয়েছে আপনিই খাবেন। মন তো কত কিছুই চায় পিয়াসা। কিছু বলেন স্যার? না। আচ্ছা, এক কাজ করি, শেয়ার করে পান করি, এসো। না স্যার, প্লিজ। আয়মান একরোখা হয়ে বলল, আগে তুমি একটু খেয়ে দেবে, দেন বাকিটুকু আমি খাবো, নয়তো না। চা জুড়িয়ে শরবত হোক। পিয়াসা উপায়ন্ত না দেখে চায়ের কাপে ঠোঁট চুবিয়ে কয়েক চুমুক খেয়ে রাখল। আয়মান নিমেষেই বাকি চাটুকু শেষ করে ফেলল। সুখ নিঃশ্বাস ছেড়ে উচ্চারণ করল, আহ, অমৃত। শুনে পিয়াসা রোমাঞ্চিত অনুভব করার বদলে স্তম্ভিত হয়ে গেল। চোখে মুখে রাশি রাশি অনুযোগ ফুটে উঠল আয়মানের ওপর। তার ভীষণ ইচ্ছে করছে আয়মানের কলা চেপে ধরতে, জিজ্ঞেস করতে, আজ আমার ঠোঁট চুবনো চা আপনার কাছে অমৃত লাগছে? আর সেদিন সামান্য সহজ সুন্দর 3টি শব্দ দেখেই রগচটা হয়ে উঠেছিলেন। এমন ভাব নিলেন যেন আপনি 3 মসজিদের খিতাব পাক্কা পরেজগার মুসল্লি। এখন তো মনে হচ্ছে আপনিই আমাকে ডুবে ডুবে ভালোবাসেন। এবার আমি পাক্কা নারী মুন্সি মৌলানা সাজব, দেখাবো মজা আপনাকে। আগে শিওর হই আপনার বিষয়টা। গট গট পায়ে পিয়াসা চলে গেল। আয়মান তবদা খেয়ে গেল। তার ধারণা ছিল পিয়াসা নিজে থেকে একটু সহজ হবে তার প্রতি এমন হাবভাব দেখে। আয়মান, পিয়াসা, আলিশা, তার মা আজ বিকেলে তাদের গ্রামে চলে গেল। শহর থেকে কেউ গেলে আশেপাশের ঘরগুলোর সবাই ভিড় করে। পাশের বাড়ির 2-1 মহিলা পিয়াসাকে দেখেই, মাশাআল্লাহ ভাবি, আয়মানের বউ তো সুন্দর আছে। পিয়াসা লজ্জায় তেতে গিয়ে ঘরের পেছনে রুমে চলে গেল। আয়মানও দারুণভাবে অপ্রস্তুত হয়ে গেল। আলিশা মুচকি হেসে দিল। আয়মানের মা বিরক্তিকর স্বরে, আন্দাজে কথা বলেন কেন আপনারা? বউ ছাড়া আর কেউ হতে পারে না? আমার ভাগ্নি হয় সম্পর্কে সে। তারা মুখে কুলু পেটে চলে গেল। সবুজ পল্লীর শান্ত সন্ধ্যাকে বিদায় জানিয়ে ধরণীর বুকে নেমে এলো শীতের সুদীর্ঘ হিম ঝরানো থমথমে রাত। হেমন্তের সোনালি ডানায় ভর করে হিমেল হাওয়ার সাথে নিয়ে কুয়াশার চাদর জড়িয়ে এলো শীতকাল, যেটা গ্রামে না এলে টেরি পেত না শহর থেকে আসা এই 4 জন মানুষ। আয়মানের চাচাতো দাদি থাকে তাদের ঘরে সব সময়। তার সাথে এদের বন্ধন ঠিক নিজের দাদির মতোই। আপন দাদা দাদি বেশ কয়েক বছর আগে গত হয়েছেন। আলিশা ও পিয়াসা বেশ সময় ধরে দাদির সাথে খোশ গল্পে মেতে রইল। দুজনে মাথা ও পিঠ চাদর মুড়ি দিয়ে ঢাকা। দাদি ও মা ঘুমিয়ে গেলে তারা উঠে গেল। আলিশা গিয়ে আয়মানকে বলল, এই ভাই, আমি আর পিয়াসু একটু বের হব, তুই একটু আস না। বাইরে ভীষণ অন্ধকার, একবারে
ভুতুড়ে পরিবেশ। বের হবি কেন তোরা? ব্যাঙের ডাক শোনার জন্য। কি? সো বিরক্তিকর বলে আয়মান ভ্রু কুচকালো। এটা কার ইচ্ছে? আমাদের দুজনেরই, বলল আলিশা। কি অরুচিকর ইচ্ছে তোদের! হাহ! মা দাদি ঘুমিয়ে পড়েছে কবেই, তাই তো সুযোগ পেয়েছি, নইলে আম্মু বের হতে দিত? চল, বলে আয়মান তার শালটা জড়িয়ে নিল গায়ে। আস্তে করে দরজা খুলে বের হলো তারা তিনজন। আয়মান মোবাইলের টর্চের আলো ফেলছে সামনে। সেই আলোকে সঙ্গী করে পিয়াসা ও আলিশা এগিয়ে যাচ্ছে। গ্রামে রাতের ক্ষীণ আওয়াজও প্রকট হয়ে কানে বাজে। পুরো বাড়ির সব ঘরগুলোতে মিটমিট আলো জ্বলছে। বাড়ির সামনের দিকে যেতেই ঝোপঝাড়ের ভেতর থেকে অনেকগুলো ব্যাঙের ডাক শুনতে পেল তারা। পিয়াসা ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে আলিশাকে বলল, এই খড়ের স্তূপের পাশে থেকে সাপের ফোঁস শব্দ শোনা যাচ্ছে। আলিশা তীক্ষ্ণভাবে কান পেতে শুনল। ঠিক তাই, সে আয়মানকে বলল। আয়মান মোটা গলায়, কি বলিস তোরা? দেখি তো, বলে অতি সাবধানী হয়ে চোরের মতো দুকদম পা এগিয়ে নিল। টর্চের আলো ফেলল আওয়াজ আসা স্থানটিতে। পিয়াসা ও আলিশা গলাগলি করে আয়মানের পেছনে দাঁড়িয়ে আছে। চোখে আলো পড়তেই ভয়ে পেয়ে দাঁড়িয়ে গেল একটা তরুণ ছেলে। আয়মান চোখ বড় করে, কি রে, তুই আমাদের বাড়িতে? কি করছিস এখানে? আমি পাশের বাড়ির সুজন, প্রেমিকার লগে কথা কই আয়মান ভাই। তারা তিনজন বুঝতে বাকি রইল না এই ছেলেটার সর্দি, তাই নাক টেনে টেনে কথা বলছে। আর নির্জন রাত বলে আওয়াজটা সাপের ফোঁস শব্দের মতো মনে হলো। আরে বাস, কি কঠিন প্রেম তোর সুজন! এই কনকনে ঠান্ডা গায়ে মেখেও প্রেমিকার সাথে কথা বলিস? তোর প্রেমের জয় হোক, এখন চলে যা। পিয়াসা মুখ চেপে হু হু করে রিন রিন শব্দে হেসে ফেলল সুজনের এমন কাণ্ডে। আয়মান মুখকে একপাশে করে সমস্ত ইন্দ্রিয় পিয়াসার হাসি শ্রবণ করল। এই প্রথম সে পিয়াসার পানোচ্ছল হাসি শুনতে পেল। তার গোপন চিত্ত বিমোহিত, মেঘাচ্ছন্ন। এমন শীতল করা হিমের রাতেও তার হৃদয় উষ্ণতায় মাখামাখি হলো। সুজনকে ডাক দিল নিজের কাছে। কাল বিকেলে বাজারে আমার সাথে দেখা করিস। কেন ভাইজান, আমার কোনো ভুল? আরে না, তোর প্রেমিকার জন্য একটা গিফট দেব। সুজন অপ্রস্তুত হয়ে গেল। আচ্ছা ভাই। স্থান ত্যাগ করল সুজন। এই ভাইয়া, জিন ভূতে ধরেছে নাকি তোমাকে? আইজাইরা সুজনকে কেন গিফট দিবা? আমাকেই দিয়ে দাও সেটা, স্বভাবের পাল্লা ভারী হবে। আয়মান আলিশার মাথায় হালকা টোকা মেরে, অবশ্যই তোরও পাওনা। আচ্ছা, তোকেও দেব। পিয়াসুরও পাওনা নয়? না, সে কি উপকার করেছে আমার। ওরা ঘরে ফিরে আসে। আয়মান তার রুমে শুয়ে যায়। আলিশা গিয়ে তার মায়ের পাশে শুয়ে পড়ে। পিয়াসা তার জন্য বরাদ্দকৃত স্থান দাদির পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। আয়মান চোখের কোণে ঘুমের লেশমাত্র নেই। ঘুমেরা যেন হাওয়ায় মিঠাইয়ের মতো কোথায় মিলিয়ে গেছে। তন্দ্রাহীন বিনিদ্র রজনী পার করছে। শীতার্ত বিছানায় এপাশ ওপাশ করছে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। পাশের উঠোনের কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকছে। পাশে কোনো মসজিদ থেকে হামেদ নাথ ও নাতে রসুল গজলের প্রাণ জুড়ানো সুর ভেসে আসছে। এদিকে পিয়াসার এক ঘুম হয়ে গিয়েছে। তার বড্ড পানির তেষ্টা পেয়েছে। উঠতে হবে পানি খেতে। পাতায় পাতায় টুপটুপ করে শিশির খসে পড়ছে। মনে হয় যেন অনেকগুলো ভূত পা টিপটিপে চলছে। ভয় পিয়াসার শরীর কাঁটা দিয়ে উঠল। রাতেও শেষ প্রহরে এসে পৌঁছালো। পিয়াসা নিঃশব্দে পায়ে বিছানা থেকে উঠে মাটিতে পা রাখল। সারা ঘর অন্ধকার। পানি যে কোথায়? খোলা জায়গায় একপাশে দাঁড়িয়ে পিয়াসা আয়মানের রুমে ঝুঁকি দিল। আবঝা আলোতে আয়মান পিয়াসাকে দেখতে পেল। চট করে উঠে জিজ্ঞেস করল, পিয়াসা,
কি সমস্যা বলো? পানির মগ খুঁজে পাচ্ছি না। ভেতরে আসো, পানি এনে দিচ্ছি। আমি পারবো। মগ কোথায় বলেন? না, তুমি নতুন এ ঘরে, খুঁজতে গেলে এটা ওটার সাথে হোঁচট খাবে, আর সবাই হুড়মুড়িয়ে চোর বলে চেঁচিয়ে উঠবে। পিয়াসা দুপা বাড়িয়ে আয়মানের রুমে প্রবেশ করলো। আয়মান পিয়াসার পাশ কেটে উঠে গেল, এক গ্লাস পানি এনে দিল পিয়াসার হাতে। পিয়াসা চেয়ারে বসে গ্লাসটি দু হাতে নিয়ে যত্নের সাথে ধরে পুরো গ্লাসের পানি সব খেয়ে নিল। আর খাবে পানি? খুব পিপাসা লেগেছে বুঝি? স্যার, তুমি নিজেই তো অজলা অজলা জল। টেনে টেনে নেশাতুর চোখে বলল আয়মান। তোমার নামটা সুন্দর, কিছুটা কাব্যিক। ও হ্যাঁ, মা সবারই কাছে তোমার পরিচয় দিয়েছে ভাগ্নি হিসেবে, সেখানে তুমি যদি ভাইয়া না বলে এভাবে স্যার স্যার বলো, মা মিথ্যাবাদী হয়ে যাবে না সবার কাছে? বলো। সম্মতি পোষণ করে পিয়াসা বলল, আন্টিকে ছোট করব না, বিষয়টা মাথায় গেঁথে রাখলাম। পিয়াসা চলে গেল, ভাবছে আয়মান স্যারও কি আমাকে ভালোবাসে নাকি? কথাবার্তা সুর তেমন কিছুতেই ইঙ্গিত দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? উনি তো পুরোই কাঠখোট্টা টাইপের বান্দা। নাকি দুই বন্ধু চ্যালেঞ্জ নিয়েছে আমাকে জয় করার? কিন্তু আমার মাঝে এমন কী বা আছে? ভোর হয়ে গেল। দাদি আর মা তাড়াতাড়ি উঠে গেল। বড় এক হাঁড়ির রস উঠানে নিয়ে এলো রাইসাউদ্দিন। দাদি আগেই বলে রেখেছে খেজুরের রসের জন্য তাকে। খেজুর গাছের খাঁটি রস বহুদিন পরে তারা দেখছে। রান্নাঘরে মাটির চুলায় আগুন জ্বালিয়ে দিল তাদের ঘরের কাজের সাহায্যকারী পাশের বাড়ির দরিদ্র করিমন চাচি। আলিশা পিয়াসা কাঁচা রস বাটিতে নিয়ে একটু খেলো। চোখ চকচক করে উঠল দুজনের, একে অপরের দিকে চেয়ে। উফস, কি মজা, অথেন্টিক স্বাদ। কাউন চাল দিয়ে ক্ষীর রান্না হবে এখন। মাটির চুলার একটু দূরে উঁচু কাঠের পিঁড়িতে বসে আছে আলিশা ও পিয়াসা। তার দাদি পানের বাটা নিয়ে বসে একটু পরপর খিল্লি পান বানিয়ে মুখে পুরে দিচ্ছে। পিয়াসা বলল, দাদি তো পান খেয়েই পেট ভরে যাচ্ছে, নাস্তা খাবেন কিভাবে? পান ভর্তি মুখে দাদি রসিয়ে রসিয়ে জবাব দিল, নালো নাতি, না, নাস্তা ঠিকই খাইতে পারুম। পান হইল আমার কাছে নেশার জিনিসের মতো। নেশার বস্তু যতই পাই ততই খাই, ততই চাই। কেন জানি স্বাদ মেটে না, দিলও ভরে না, পেটও ভরে না। বেটা ছেলেরা যে একটা না শেষ হতে আরেকটা বিড়ি ফুকে, কেমনে কও? ওই যে নেশা। দাদি, কি যে জিগে জোশ একটা কথা বলেছ তুমি। নেশার বস্তু যত পাই ততই চাই। ভালো লেগেছে শুনে, বিপুল শান্তি পেলাম। রান্নাঘরে বেড়ার পাশে ব্রাশ করতে করতে বলল আয়মান। মাথা উঁচিয়ে আয়মানের দিকে চাইল পিয়াসা ও আলিশা। দাদি বলল, তুইও শুনলি তাহলে? এত মজার কথা শোনার থেকে বঞ্চিত হব নাকি বুড়ি? বউ শুনো, তোমার পোল্লারে শাদি করায় দাও। মনে হয় লাইন মারে কোনো মায়েরা। আয়মান উকি দিয়ে মায়ের দিকে দেখেই জিভ কামড়ে দিল লজ্জায়। দ্রুত পুকুর ঘাটে চলে গেল। আয়মানের বড় মা একটা সুন্দর হাঁড়িতে রস নেড়ে নেড়ে জাল দিচ্ছে। করিমন চাচি চুলার আগুন কন্ট্রোল করছে। দাও দাও করে জ্বলতে থাকা আগুনে অল্প সময় খেজুর রসের তৈরি হয়ে গিয়েছে। রসের মোমো সুঘ্রাণ সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ল। পিয়াসা আলিশা বায়না ধরল ঘরে গিয়ে টেবিলে খাবে না নাস্তা, রান্নাঘরে মাটিতে বসেই খাবে। অরিজিনাল গ্রামের আবহাওয়া অনুভব করতে চায় তারা। বেতের একটা সুন্দর পাটি বিছানো হলো। নাস্তা বাটি চামচ ধুয়ে আনা হলো। আয়মানের মা একে একে সবাইকে বেড়ে দিল খেজুরের রসের ক্ষীর। নিজের জন্যও নিল, করিমন চাচিকেও দিলেন। একটু জুড়িয়ে গেলে বাটি হাতে নিল সবাই।
আয়মান এসে চিলের মতো ছো মেরে পিয়াসার জুড়োনো বাটি হাতে নিল। গপাগপ খাওয়া শুরু করলো। জাস্ট ওয়াও মা, অস্থির মজা হয়েছে। পিয়াসা হাঁ হয়ে চেয়ে রইল আয়মানের দিকে। আরে ভাই, তুই কার ক্ষীর খেয়ে ফেলছ? কার আবার নাম লেখা আছে নাকি? পিয়াসাপুর জুড়োনো বাটি খাচ্ছ বেকুব। আয়মান অর্ধেক শেষ করা বাটি পিয়াসার হাতে ধরিয়ে দিল। নিজের বাটি নিয়ে খাওয়া শুরু করলো। পিয়াসা গরম খাবার খেতে পারে না, আবার খাওয়ার লোভও সংবরণ করতে পারছে না। অগত্যা নিরুপায় হয়ে আয়মানের খাওয়াটাই খেয়ে পরে আরও নিল। করিমনকে নিয়ে তার মা রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল পেছনের বাগানে কচু ক্ষেতের দিকে। পিয়াসা, সরি তোমারটা খাওয়ার জন্য। সমস্যা নেই ভাইয়া, পিয়াসা স্মিত হেসে বলল। আলিশা গাল টিপে হেসে ফেলল। দাদি, তুমি ঢাকায় বেড়াতে যেতে চাও না কেন? বলল আয়মান। হোম যাব, তোর ভাই বোনের বিয়ায় কালে। দাদি, আমারটা বাদ দাও, সিরিয়ালে ভাই এগিয়ে আছে, আমি বিয়ে করব না, বলল আয়মান। কেন নাতি, তুমি কি হিজড়া? আয়মান কিঞ্চিত রেগে গেল। দাদি, তুমি আগের মতোই ফাজিল আছো। আমি কেশবতী নামে একটা মেয়েকে ভালোবাসি অনেক দিন ধরে, তাকে না পেলে দ্বিতীয় কাউকে চাই না। আয়মান উঠে গেল কলতলায় হাত ধোয়ার জন্য। পিয়াসা নিশ্চিত হলো, কিছু বুঝে নিল। তার সামনে আয়মান স্যার বহুত আগেই কোনো লালনার জন্য প্রণয়ের জলসাঘর সাজিয়ে রেখেছে হৃদয়ের অন্তঃপুরে। পিয়াসার ফোন বেজে উঠল। রায়হান ফোন দিয়েছে। পিয়াসা সব কুশলাদি জেনে নিয়ে বলল, পিয়াসা আর চাইব না তোমাকে, এই শেষ চাওয়া। তুমি রাজি থাকলে আমি বিয়ের প্রস্তুতি নেব। শীতের মধ্যে তোমাকে একান্তভাবে নিজের করে পেতে চাই। পিয়াসা থম মেরে রইল। ওপাশ থেকে রায়হান বলল, মৌনতাই সম্মতির লক্ষণ। আমি বুঝে নিলাম তোমার আপত্তি নেই আমার ছায়া হয়ে বাঁচতে। অকুণ্ঠ ভালোবাসা তোমার জন্য। কুয়াশা ঘেরা শীতল ভোরের স্নিগ্ধতার রেশ ফুরিয়ে গেল। উৎসব মুখর পরিবেশে রসের ক্ষীরের ভোজন হলো। রাত ভরে ঘাসের বুকে টুপটুপ করে ঝরে পড়া শিশিরগুলো শুকিয়ে গেল। সারা আঙিনা জুড়ে মাখো মাখো নরম রোদ্দুর তার তাপ ছড়িয়ে দিল। এমন ঝলমলে মিঠে রোদের তাপ গায়ে মেখেও পিয়াসা ভাবলেশীন হয়ে বসে আছে। আপু, চলো ঘাটে রোদ থাকতে গোসল সেরে নিই। বসে বসে কি করছো গাছতলায়? বলল আলিশা। দেখোস না উঠোনে কুয়া বানাচ্ছে সে? দেখ, বাঁশের ছড়ি দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গভীরভাবে গর্ত করে ফেলেছে, বলল আয়মান। পিয়াসা উঠে দাঁড়িয়ে গেল। জামা কাপড় নিয়ে গোসল করতে পুকুরে নামলো। আলিশার সাথে পালা বদল করে পুকুরের এপাশ থেকে ওপাশ সাঁতরে গেল। দাদির সাথেও তারা অনেক মজা করল। রায়হানের আজকের ফোন কলটা আয়মানকে বিধ্বস্ত করে দিয়েছে। হৃদয়টাকে বিরান ভূমি মনে হচ্ছে। অপার শূন্যতা বিরাজ করছে তার মনে। রায়হান যেন নিজে হতেই বন্ধুর হৃৎপিণ্ডটা খামচে ধরেছে। কারণটা এখন তার কাছে স্পষ্ট। শুভ্র মেঘের কন্যা। সে দুপুরে ভাত খায়নি। সবাই কারণ জানতে চাইলে হাসি মুখে বলল খিদে নেই। পরের দিন শেষ বিকেলের মাথায় কথা প্রসঙ্গে আয়মানের দাদি তার মাকে বলল, বউ, একটা কথা কইব চাই। জি আম্মা, বলেন, নমনীয় সুরে বলল আয়মানের মা। তোমরা শহরে থাকো মানলাম, এই যে তোমার কোন দুঃসম্পর্কের বোনের ঘরের ভাগ্নিরে লেখাপড়ার সুবিধার জন্য কাছে রাখাচ্ছ, এটা বেশ ভালো নজরে দেখা যায় না। তুমি কইলা এই মায়ার বাপ মা নাই, তোমরাই অভিভাবক। তাহলে কই কি আয়মানের লাইগা ওর শাদি দিয়া দাও।
বাসার ভেতর দুইটা জোয়ান পোলা মাইয়া ঘোরাঘুরি করলে কখন কি আকাম করিয়া ফেলে আল্লাহই জানে। যুবতী নারী হইল আগুন, পুরুষ তার অল্প তাপ পেলেই মোমের মতো গলিয়া যাবে। তখন মান ইজ্জত নিয়া টানাটানি হইবে। এক টানে কথা বলেই পানের পিক ফেললেন আয়মানের দাদি। তার মা এতক্ষণ চুপ করে রইল, পরে বলল, আম্মা ভালো বলেছেন, এমন কিছু মাথায় আসেনি। আচ্ছা আগে ঢাকায় যাই, তারপর চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তাই করো, হয় হ্যারে দূরে রাখো, না হইলে ঘরের বউ করে ফেলো। এরপর আর কোনো ঝামেলা নাই। যতদূর দেখেছি মাইয়া ভালো আছে, পড়াশোনাও করতেছে, চেহারা আরও ফুটবা বিয়ের পানি গায়ে পড়লে, গায়ে গতরে ফুলা উঠবা তখন। আইমানের লগে পুরাই মানাইয়া যাবে। সন্ধ্যা মিলিয়ে গেল। আইমান চা খেয়ে তার রুমে বসে মোবাইলে কলেজের বিভিন্ন কাজ দেখছে, পেজ ও গ্রুপে। আলিশা হন্তদন্ত হয়ে তার সামনে এসে পড়ল। ভাইয়া এদিকে আয়। পিয়াসু কেমন যেন করছে। আইমান উঠে গেল দাদির রুমে। কি হয়েছে দাদি? আরে এই মাইয়া আজ তো একটা পান খাইছে শখ করিয়া, লগে দিয়াছি চুন সুপারি, হাকিমপুরি, জর্দা, সাদা পাতা, খয়ের। হ্যাঁ তাই ভাইয়া, এরপর হতেই বিছানায় গা এলিয়ে পড়ে আছে, চোখও মেলতে পারছে না। এই মায়ারে আমার পানের নেশা ধরে আছে, পইরা থাক, সময় বাদে হুঁশ ফিরে আসবে। ওকে পান খাইতে কে দিল? জেদি কণ্ঠে জানতে চাইল আয়মান। শুনো কথা নাতির, হেই কি শিশু, কেউ দিবা? নিজেই আউস কইরা খাইল। কইল দাদি সকালে যে কইলেন পানের পাতার নেশা, এখন একটু খাইয়া দেখি কেমন নেশা, জনমেও খাইনে। এই বইলা আমার পানের বাটা নিয়া নিজেই পেঁচা খিলি বানাইয়া আর গালে ঢুকাইল। আইমান খাটের একপাশে বসে আছে। আলিশা পিয়াসু বলে ডাইকে যাচ্ছে, তাকানোর নাম নেই। পিয়াসা পাশের ঘরে তার মাকে ডাকতে গিয়েছে। দাদি উঠে তার নামাজ পড়া ছোট্ট চৌকিতে চলে গেল তসবি হাতে নিয়ে। আয়মান চোখ বন্ধ পিয়াসাকে বারবার দেখছে। পিয়াসার অনুভূতিহীন চুল নখ ধরারও তার ইচ্ছে নেই। এভাবে আরও কিছু সময় কেটে গেল, কিন্তু পরক্ষণে নিরুপায় হয়ে পিয়াসার হাত ধরে টানল, কান ধরে ঝাঁকুনি দিল, হাতের তালুতে হালকা করে চিমটি কাটল, চুল ধরে টেনে দেখল, চিবুক নেড়ে দেখল, চোখ মুখে পানির ঝাপটা মারল, পায়ের তালুতে সুড়সুড়ি দিল। না, কোনো কাজ হচ্ছে না। বেহুশের মতো পড়ে আছে বিছানায় আগোছালো ভাবে। এক পাশে পড়ে থাকা ওড়না নিয়ে বুক ঢেকে দিল আয়মান। এইভাবে আর কতক্ষণ? পরে আয়মান পিয়াসার সরু গোলাপি দুটি ঠোঁটের ওপর নিজের বলিষ্ঠ আঙুলের মাথা বসালো। এক পাশ থেকে আরেক পাশ তার আঙুল দুটো মাথা বোলাতে লাগলো, তবুও কাজ হচ্ছে না। এরপর আয়মান সাহস করে পিয়াসার অধরে নিজের অধর দুটি চেপে ধরল, অধর একটু ফাঁকা করে ধরল, নিজের মুখের হাওয়া পিয়াসার মুখের ভেতর জোরে জোরে দিতে লাগলো। এবার কাজ হলো। পিয়াসার হুশ আহ করে কোকাতে কোকাতে নড়ে চড়ে উঠল। চোখ মেলেই খালি রুমে তার পাশে আয়মানকে দেখে চিৎকার দিতে যাচ্ছিল। অমনি আয়মান পিয়াসার মুখ চেপে ধরল, কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, সো ডিসগাস্টিং, আর কিছু নেশা করতে পারলে না? পানের নেশা করে বুঁদ হয়ে পড়েছিল এতক্ষণ? আমার কতগুলো সময় গেল, ফিরিয়ে দিও সেই সময়গুলো। যত সব উটকো ঝামেলা, বউ হবে আরেকজনের, সামলাতে হবে আরেকজনকে। পিয়াসা হতভম্ব হয়ে ড্যাব ড্যাব চোখে আয়মানের দিকে চেয়ে রইল। আয়মান উঠানে গেল তাতানো মেজাজ নিয়ে। খুব ভোরে উঠানের এক পাশে আগুন জ্বালানো হলো। আগেই শুকনো পাতাগুলোকে শুকিয়ে জড়ো করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল আগুন পোহানোর জন্য, নয়তো কুয়াশায় ভিজে চুপসে যেত।
আগুনের কুণ্ডলী, চারপাশে কেউ বসে কেউ দাঁড়িয়ে আছে। এ ঘর ও ঘরে ছোট বড় অনেকেই এলো। ছোট ছোট বাচ্চারা মজা করছে আর দুহাত সামনের দিকে মেলে ধরে আগুন পোহাচ্ছে। হিম হিম শীত শীত, শীত বুড়ি এলো রে, কনকনে ঠান্ডায় দম বুঝি গেল রে। 12 বছরের একটি ছেলে এমন ছড়া কাটল শুনে আলিশাও বলল, শীত মিত ভাই, আমার কাঁথা কাপড় নাই, শীতেরে কইয়া গিয়ে আগুন আমার ভাই। ধোয়ার গন্ধ পেয়ে আয়মান হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে গেল। সে তার ছোটবেলায় ফিরে গেল। কত যে এমন করে আগুন পোহালো ভাবতেই নস্টালজিক হয়ে গেল। যাই, আলিশাকে মজা দেখাবো বলে পা টিপটিপে গেল আগুনের কাছে। দুহাতকে ভালো করে গরম করে নিল। পেছন দিক থেকে চাদর মুড়ি দেওয়া মুখে দুপাশ থেকে তার বলিষ্ঠ 2 হাত চেপে ধরল। পিয়াসা আয়মানের হাত সরিয়ে মাথা ঘুরিয়ে চাইল। আয়মান কপাল ভাঁজ করে, আলিশার চাদর তোমার গায়ে কেন? আলিশা গাল ভেবে দিয়েছি। পিয়াসা নিজের এক হাতের তালু দিয়ে আয়মানের হাতের স্পর্শ লাগা স্থানে পরশ বুলাতে লাগলো। 2 চোখ বুঝে এলো তার। ভালোই তো লাগলো। শীতের মধ্যে উষ্ণ হাত দুটি, বলল গোপনে। আগুন পোহানো শেষ হলে পিয়াসা, আলিশা ও তার সমবয়সী 2 কাজিন মিলে হাত ধরাধরি করে তাদের উত্তর পুকুর পাড়ের দিকে হাঁটতে লাগলো। চারপাশে ভোরের আমেজ এখনো দৃশ্যমান। এই আলিশা আপু, বাগানের ভেতরে চাও, বলল মুক্তি। কি চাইব? আম গাছের গোড়ায় বসে একজন সিগারেট খাচ্ছে দেখো, ধোঁয়া উড়ছে, দেখতে পাচ্ছ না? ও মা, কি বলিস? তাই নাকি? এই যে নারী, পাশ থেকে পিয়াসা বলল। মুক্তি ঠিক বলেছে, চলো আমরা তার সামনে যাই। মেয়ে মানুষ হয়ে কেন সিগারেট ফুঁকছে জিজ্ঞেস করি। তারা বাগানের ভেতরে ঢুকলো। পেছনে কারোর পায়ের আওয়াজ পেয়ে সে সিগারেট টেনেই যাচ্ছে। কোনো বিশেষ হেলদোল দেখা গেল না তার মাঝে। ভাবি, তুমি এই 7 সকালে পুরুষের মতো সিগারেট খাচ্ছ কেন? হকচকিয়ে জিজ্ঞেস করল মুক্তি। এক গাল হেসে রমিজের বউ বলল, পুরুষ জাতি কেন সিগারেট খায়? জানতে চাইল আলিশাদের কাছে। পিয়াসী বলল, এর কারণ তো একাধিক। কেউ খায় পরিবারে বাবা, চাচা, দাদা, বড় ভাই, বন্ধুদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তাই। আবার কেউ খায় জীবনে নানা হতাশা, দুশ্চিন্তা, যন্ত্রণা সাময়িক ডুবে থাকার জন্য। কেউ খাওয়া শুরু করে প্রেমে ছ্যাঁকা খেলে, প্রেমিকাকে ভুলে থাকার জন্য। কিন্তু আপনি একজন মেয়ে মানুষ হয়ে কেন এমন একটা অশোভনীয় কাজ করছেন? গ্রামের এক গৃহবধূ দিনের আলোতে বসে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। এটা দেখেও বেশ দৃষ্টিকটু লাগে ভাবি। আলিশা বলল, সিগারেট কোন ধুক্কে খান? তোমার ভাই আমার মতো বউ থাকতে গোপনে এক বেড়ির বিয়া করেছে প্রেম কইরা। আবার তোমরাই বলো আমার সিগারেট একসাথে কয়টা খাওয়া উচিত বুকে কষ্ট কমানোর জন্য? আচ্ছা, যা মন চাই খাবেন, তবে জেনে রাখুন সিগারেট খাওয়া খুব বেশি ক্ষতিকারক শরীরের জন্য, জ্ঞানীর মতো বলল পিয়াসা। তাদের ডাক পড়ল নাস্তা খাবার জন্য। পিয়াসা ও আলিশা নানা ফুসুর ফুসুর করতে করতে গিয়ে নিজেদের রান্নাঘরে ঢুকলো। কিরে, কোথায় গেলি তোরা? মা জিজ্ঞেস করলো চুলোর আগুন দিতে দিতে। দুজনেই 2টো পিঁড়ি টেনে বসলো। একটু হাঁটতে গেলাম মা, ভোরের মাটির সোঁদা গন্ধ ও কি যে ভালো লাগে না মা, বলল আলিশা। তাহলে তোকে গ্রামেই বিয়ে দেব, বলল আয়মান। নো, ওভাবে থাকতে পারবো না ভাই। ওয়াও, চিতই কি দিয়ে খাবো মা? গুড় আর কুড়োনো নারকেল মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে খাবি, অনেক স্বাদ। মাটির খোলায় চিতই পিঠা গোলা দিতে দিতে জানালো মা। পাশে বসা দাদি ভাতের 2টো প্লেট নিল। এক পাশে করে মাখানো নারকেল গুড় দিল, এক পাশে
খোলা থেকে নামানো গরম গরম চিতই পিঠা দিল। আয়মান বলল, দাদি, ওদের জুড়োনোটা দেন। কাল দেখলেন না জুড়োনো ক্ষীর নিয়ে কি করলো? চুপ বাঁদর, চিতই পিঠা গরম গরম খেতে হয়। যে খাবার যেভাবে খেলে মুখে বেশি স্বাদ লাগবে সেই খাবার সেভাবেই খেতে হয়। আলিশা গাল ভেঙচি দিয়ে, এটা কাকে বললা? আমি বুঝেছি। পাশ থেকে পিয়াসা বলল, আমিও বুঝেছি। আয়মান জলচৌকি ছেড়ে দাঁড়িয়ে গেল। বের হতে হতে আস্তে করে বলল, এভাবে যদি তোরা মেয়ে মানুষেরা সব বুঝতি আর কোনো কথাই থাকতো না। এদিকে পিয়াসাকে একটু নিরালয় পাওয়ায় অপেক্ষায় আছে আয়মান। দুপুরে সারা ঘর খালি। পিয়াসা বাইরে থেকে ঘরে এলেই ডাক দিল আয়মান, পিয়াসা, একটু শুনে যাও। পিয়াসা নিঃসংকোচে নির্দ্বিধায় গেল আয়মানের রুমে। আর যাই হোক, আয়মান স্যারকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এই কদিনে পিয়াসার মনে আয়মানকে নিয়ে বিশ্বাসটা পাকাপোক্ত হওয়ায় আয়মানও বেশ স্বস্তি অনুভব করে। এর আগে যতবারই আয়মান স্যার তাকে ধরেছে তা নিতান্তই ডাক্তারের মতো প্রয়োজনেই ধরতে হয়েছে। ভুল বোঝার এতটুকু অবকাশ নেই। একটা মেয়ের মনে একটা ছেলের চরিত্র নিয়ে সন্দেহের বীজ একবার বপন হয়ে গেলে সেটা কিছুতেই নিংড়ে ফেলা যায় না, বরং সময়ের সাথে সাথে সেই সন্দেহ অবিশ্বাস ডালপালা মেলে মহীরুহ হয়ে ওঠে। বলেন স্যার। স্যার? থুক্কু, ভাইয়া বলেন। রায়হান বলল, তুমি নাকি তাকে বিয়ে করতে রাজি? না, আমার তো কোনো সমস্যা নেই এতে। যেখানে তুমি প্রচণ্ড বিরক্ত নিয়ে মানা করে দিলে, সেখানে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কারণটা জানতে আগ্রহ বোধ হলো মনে। জাস্ট এই আর কি। ইচ্ছে হলে বলবে, না ইচ্ছে হলে না বলবে। অ্যাজ ইউর উইশ। এমন গুরুত্ববিহীনভাবে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো আয়মান। পিয়াসা উদাস গলায় জানালো, আমি মুখে কিছুই বলিনি ওনাকে, শুধু চুপ ছিলাম। সব সময় নীরব থাকার মানেই কি সম্মতি মিন করে? তবে তুমি কি মিন করেছো তাকে, সেটা জানতে চাই। আমি ভাবনায় পড়ে গিয়েছি স্যার, কারণ আমার তিন কুলে কেউ নেই। আমাদের সমাজে একটা এতিম মেয়েকে কে বিয়ে করতে চাইবে? আপনাদের আশ্রয় বেঁচে আছি, এই তো স্রষ্টার নিকট লাখ কোটি শুকরিয়া। কিন্তু চিরদিনের জন্য পথ চলায় কারোর ওপর একজন মেয়েকে নির্ভর করতেই হয় নানাভাবে নানা সময়ে। আমার যে বন্ধু গ্রুপ গ্লু বাহিনী, তাদেরকে রায়হান স্যারের বিষয়টা জানালাম। তারা অনেক যুক্তি দিয়ে আমাকে বোঝালো এটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আয়মান সহসা হেসে, যাহা লাই তাহাই কদু। ঘুরে ফিরে রেজাল্ট এই দাঁড়ালো তুমি রাজি। পিয়াসা চুপ হয়ে আছে। ওকে, বেস্ট অফ লাক। তোমার বিয়েতে কি উপহার দেব বলো? তুমি যেটা চাইবে সেটাই দেব। হেসে বলল পিয়াসা, আপনার কাছে আমার চাওয়ার কিছুই নেই। আপনি খুশি হয়ে যা দেবেন তাই হবে আমার পরম পাওয়া। আচ্ছা, তবে তাই হোক। পিয়াসা রুম থেকে বেরিয়ে গেল। আয়মান বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল, দরজা বন্ধ করে দিল। এখানে ডায়েরি নেই, তাই মোবাইলে নোটপ্যাডে লিখল, তুমি হারিয়ে গেছো যে পথে, সে পথ আমার হলো জানা। এই হৃদয় পথ রয়েছে খোলা, কবু ফিরে আসতে নেই মানা। নিজের দোষেই তোমায় হারালাম, তাই সকল ব্যথা ভুলে গেলাম। আবার লিখল, রাতের কুমুদ যেভাবে চেয়ে থাকে নবনীল পেতে, ঠিক তেমনি আমিও অপেক্ষায় রব কবু তোমায় পেতে। কুয়াশার চাদরে মোড়ানো গ্রামের শীতকে বিদায় জানিয়ে আর একদিন পরই ওরা ফিরে যাবে শহরে ওদের অস্থায়ী গন্তব্যে। পরিযায়ী পাখির মতো দুদিনের অতিথি হয়ে এলো যেন। ওদের সবার মন সঙ্গী হারা একলা পাখিটির মতো বিষণ্ণ। আয়মানের মন মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়া জাহাজের নাবিকের মতো বিপন্ন। কারণ কোনো এক রহস্যময়ী নারী, যার হাসি মোনালিসার হাসির থেকেও মোহনীয়, যার হাঁটা যেন চম্পল ছন্দ,
নূপুরের ধ্বনি, যার ব্যক্তিত্ব পাহাড়ের মতো মজবুত, যার ছায়া দেখেও তার হৃদয়ের কম্পন ধরে। সে তার নাগালেই, সে তার চোখের সামনেই ছোট্ট হাসির ছানার মতো তিত্তির করে হেলে দুলে চলে। এত কাছে থেকেও সে যোজন যোজন দূরে। সে যেন দূর আকাশের শুকতারা, নয়তো কোনো ছায়া মানবী। শুধু বক্ষ জুড়ে তৃষিত চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকা যায়। চাইলেও ছোঁয়া যায় না, চাইলেও কাছে যাওয়া যায় না। একটা অদৃশ্য শিকল দিয়ে তার হৃদয়টাকে কেউ যেন বেঁধে রেখেছে। প্রকাশ করার কোনো সামর্থ্য নেই তার। তার মায়ের মনও খারাপ, গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। বালিকা বয়সে তার বধূ জীবন শুরু হয়েছে এই বাড়িতেই। 4 বেহারা পালকি করে তাকে নিয়ে এসে এই শ্বশুরবাড়িতে। কত অল্প বয়স ছিল। ভারী ভারী পা ফেলে গানের তালে তালে তারা গায়ের এবড়ো খেবড়ো মাঠের পথ মারিয়ে গ্রামের পর গ্রাম পার করল। সেই মধুময় দিনের কথা স্মরণ করে তার চোখ দুটো আর্দ্র হয়ে এলো। কোথায় আজ সেই মানুষটা? কেন হাত ছেড়ে চলে গেল? এই বুঝি জীবনের নিষ্ঠুর নিয়ম? আলিশারও ভীষণ মন খারাপ, 4 দেওয়ালের বন্দি নাগরিক জীবনের কথা ভেবে। গ্রামের মুক্ত হাওয়া, নির্মল সবুজের সমারোহ, আকাশের বিশালতা, গাছে গাছে পাখিদের মুখরত কলরব, পদ্মপুকুরের পানকৌড়ি ডুব সাঁতার, বিকেলে সাথীরা মিলে দল বেঁধে খেলা করা, এই উচ্ছলতার দিনগুলো আবার কবে ফিরে পাবে তা কে জানে। দাদিরও মনটা খুব বেজায় ভার। এতদিন ঘর ভরা মানুষ ছিল, তাই মনটাও বেশ প্রফুল্ল ছিল। সবাই চলে যাবে তাকে ছেড়ে, সে হয়ে যাবে রাত জাগা দুঃখিনী মায়ের মতো। পিয়াসার সুপ্ত অন্তরটা বড্ড ছন্নছাড়া হয়ে আছে। মা বাবা ছাড়া কে তুলে দেবে তাকে বরের হাতে? সে যেন বড় অনাথ। সে কি সত্যিই ঢাকায় গেলে কারুর বউ হয়ে যাবে? শত বিক্ষিপ্ত ভাবনা তাকে আষ্ট্রেপৃষ্ঠে ধরে স্বর্ণলতিকার ন্যায়। অলস দুপুরের সাথে পাল্লা দিয়ে পিয়াসার মাঝেরও অলসতা এলো। আয়মানদের ঘরের পাশ ঘেঁষেই একটা পুকুর। পিয়াসা হেঁটে গেল সেদিকে। চারিদিক থেকে রোদ্দুর তার তেজ কমিয়ে নেমে এলো পুকুর পাড়ে। পাড়ের এক পাশে একটা আম গাছের গোড়ায় পিয়াসা বসল। দুপুরের খাওয়ার পর সবাই ভাত ঘুম দিচ্ছে। পিয়াসা অনেক চেষ্টা করেও তন্দ্রা ঘরে যেতে পারেনি, তাই নীরবে দরজা খুলে বেরিয়ে এলো। পুকুরের দিকে ঝুঁকে আছে একটি বড়ই গাছের ডাল। একটা মাছরাঙা পাখি পুকুরের মাঝ বরাবর উপর থেকে উড়ে এসে সেই ডালে বসল। পিয়াসার দৃষ্টি নিবদ্ধ হলো সেই দিকে। পাখি তার খুব প্রিয়। কত চড়েই ধরেছে গ্রামে থাকতে, আবার ফুরুত করে 2 হাত মেলে ছেড়েও দিয়েছে। স্বচ্ছ পানির নিচে স্থির চোখে মাছরাঙাও ওত পেতে আছে মাছ শিকারের জন্য। একটু পরপরই ঝুপ করে পানিতে ডুব দিল। চোখের পলকেই ছোট্ট একটা পুঁটি মাছ ধরে ফেলল। ঠোঁটের মাঝ বরাবর কামড়ে ধরে ডালে উঠে বসল। মাথা এপাশ ওপাশ করে খেয়ে ফেলল। পিয়াসা আপন মনে টিকটিকিয়ে হাসল। পাখিটি উড়ে গেল। পিয়াসাও পাখিটির মতো পাড়ে বসে পানির নিচে তাকালো। ও মা! তার চোখ চকচক করে উঠল রূপলি থালার মতো। পুকুর পাড়ে রোপণ করা অনেকগুলো পাটি গাছের সবুজ গোড়া আঁকড়ে আছে ছোট ছোট চিংড়ি। কি মন ভালো করা দৃশ্য! কি অদ্ভুত সুন্দর! মনে হচ্ছে কেউ নিজে হাতে রক্তশূন্য সাদা চিংড়িগুলোকে সিরিয়াল করে প্রতিটা গাছের গোড়ায় সাজিয়ে রেখেছে। নিজেকে দমাতে পারছে না সে। পিয়াসা সালোয়ারের 2 পা ভাঁজ করে হাঁটুর কাছাকাছি তুলে ভিড়িয়ে দিল। স্যান্ডেল রেখে আস্তে করে পানিতে নামলো। আয়মান বাইরে ছিল, এখন পুকুরের বিপরীত পাড় দিয়ে বাড়ির দিকে আসছিল। হঠাৎ ঘাটের দিকে চোখ পড়তেই দেখে পিয়াসা নিচের দিকে ঝুঁকে কি যেন করছে। আয়মান নীরবে চুপি চুপি
ঘাটের কাছাকাছি এলো। একটি মোটা আম গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। উদ্দেশ্য পিয়াসা কি করছে পানিতে তা অবলোকন ও অনুধাবন করা। না চাইলেও আয়মানের চোখ গেল পিয়াসার উদম পায়ে। ডুবো পানিতে পিয়াসার ফর্সা ভেজা পা দুটি ভারী কমনীয় লাগছে। তার ওপরে পাতলা কালো কুচকুচে লোম, যেন সাদা কাগজের বুকে শিল্পীর আঁকা কালো তুলির শৈল্পিক আঁচড়। যুবতী মেয়ের পা যুগল যে দুর্নিবার আকর্ষণ থাকতে পারে তা এইমাত্র আয়মান টের পেল। কিন্তু পিয়াসা দুহাত দিয়ে মাটিতে কি খুঁজছে? কিছু হারিয়ে গেল নাকি? তার কানের ইমিটেশন দুল বা হাতের আংটি? যাই জিজ্ঞেস করে বলে আয়মান এগিয়ে পার বরাবর দাঁড়ালো। পিয়াসা তাকে দেখেনি। সে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছে। পিয়াসা, কি খুঁজছো? অপ্রত্যাশিতভাবে আয়মানের কণ্ঠ শুনেই পিয়াসা চমকে গেল। ও মা, আপনি এখানে কেন? এই বলতেই অসাবধানতাবশত কাত হয়ে পড়ে গেল পানিতে। আহ, পড়ে গেলে কেন? আপনার জন্যই তো। আমি তো তোমার উপকার করতে আসলাম। উপকার না অপকার করেছেন এই ঠান্ডায় তা তো দেখতেই পেলেন। পানি থেকে উঠতে উঠতে বলল। জুবুথুবু হয়ে কাঁপছে শীতে। পানিতে কি পড়েছে তোমার? উফ, আমি চিংড়ি মাছ ধরতে নামলাম। হোয়াট? বলে আয়মান উদাম হাসি হেসে ফেলল। কই চিংড়ি মাছ দেখি, রাতে তাহলে ভাজি খাবো। আমার হাতের মুঠোয় বন্দি। পড়ার সাথে সাথেই ওরাও পানিতে পড়ে গেল। বেশ হয়েছে, তাদের জলেই মানায়, মানুষের হাতে নয়। যাই, তোমার জামা কাপড় তো আমি চিনি না, আলিশাকে ডেকে দিচ্ছি। আয়মান চলে গেল। পিয়াসা ভ্যাঁ করে পেছন দিকে ভেঙচি কাটল আয়মানকে, কারণ সে জানে আয়মান শুনতে পাবে না। বেশ খানিকটা এগিয়ে ঘরের দিকে চলে গিয়েছে। আলিশা জামা সালোয়ার এনে দিল। পিয়াসা চেঞ্জ করে ঘরে চলে গেল। রোদের দিয়ে এনে রাখা লেপের গরম ভাজে পা ঢুকিয়ে বসল। তারপর লেপের উষ্ণতায় নিজেকে ঢেকে ফেলল। আয়মান তার খাটে লেপ না পেয়ে অন্য রুমে খুঁজল। বুঝল লেপ মুড়ি দিয়ে আছে পিয়াসা। শব্দ করে বলল, আলিশা, আমার গরম লেপ কই? আমি পিয়াসা আপুকে এনে দিয়েছি, কারণ রোদ থেকে সব শেষে তোমার লেপ আনা হয়েছে। তোমার লেপে উষ্ণ বেশি, একেবারে টাটকা গরম, তাই। পিয়াসা শুনেই লেপের নিচ থেকে বের হয়ে উঠে বসল। ধলাই মলাই করে আয়মানের খাটে গিয়ে লেপ রেখে দিল। আয়মান পেছন দিয়ে দুকদম লম্বা ফা ফেলে তার রুমে চলে গেল। আজব তো পিয়াসা, তোমাকে কি আমি কিছু বলেছি? এমন করে এনে দিলে যে? অনুযোগের সুরে জিজ্ঞেস করল আয়মান। মৃদু হেসে পিয়াসা জানালো, আরে তা না, আমি যদি জানতাম এটা আপনার লেপ তাহলে গায়ে জড়াতাম না। সত্যি বলছি। নাও বলছি, ঠান্ডা লেগে যাবে। আমার জন্যই তো পানিতে পড়ে গেলে এই অবেলায়। লাগুক ঠান্ডা, হোক অসুখ, কেন যে বেঁচে আছে এই 2 পয়সার প্রাণটা? অভিমানী গলায় বলল পিয়াসা। আয়মান খুব দুঃখ পেল পিয়াসার এমন কথায়। আর পাচ্ছে না সহ্য করতে। পিয়াসার হাত চেপে ধরল। জিজ্ঞেস করল, তোমার ধারণা আমি জেনেও লেপ কই জিজ্ঞেস করলাম? শুধু ধারণা নয়, এটা আমার বিশ্বাস। বলে পিয়াসা জলজল চোখে আয়মানের হাতের দিকে তাকালো। আয়মান এক ঝটকায় তার হাত ছেড়ে দিল। মোটা গলায়, আচ্ছা ঠিক আছে, যাও তুমি। পিয়াসা চলে গেল আয়মানের সামনে থেকে। আয়মান ঘর থেকে বেরিয়ে গেল। অনেক রাত করে ঘরে এলো। গভীর আফসোসের সাথে চিন্তা করল, কেন এমন হচ্ছে আমার সাথে? বলি একটা ভেবে ঘটে যায় বিপরীত কিছু। শুরু থেকেই এই মেয়েটার সাথে আমার এমন হয়ে আসছে। না খেয়ে ঘুমিয়ে গেল। তার আগে ইউটিউবে বেস্ট অফ অ্যাবসিকিউর লিখে সার্চ দিল। লো ভলিউমে গান বেজে যাচ্ছে। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, বুঝে নেব তুমি আজ চাঁদ দেখোনি। ছাড়াই গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সব। বুকের জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এ নিয়তির বিধান। গ্রামের মাটিকে বিদায় জানিয়ে নির্ধারিত দিনে তারা ফিরে এলো ঢাকায়। তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আয়মান কলেজ চলে গেল। আলিশা ফ্রেশ হয়ে বিছানায় গা ছেড়ে দিল। পিয়াসা আয়মানের মায়ের সাথে বাসা ঝাড়া মোছার কাজে হাত লাগালো, কোমরে ওড়না বেঁধে। তা দেখে আয়মানের মা মনে মনে ভেবে উঠল, ইস, রায়হান পছন্দ করে পিয়াসাকে, না হলে এই সংসারী মেয়েটাকে আমিই রেখে দিতাম। রাতে রায়হান আয়মানদের বাসায় গেল। সবার সাথে দেখা করে কুশলাদি জানালো। পিয়াসার কাছে গেল। কেমন আছো তুমি? এই তো ভালো। আপনি কেমন আছেন স্যার? জানি না কেমন আছি। আপনাকে কেমন বিদীর্ণ দেখাচ্ছে স্যার। ঠিক ধরেছ তুমি। শুরুতেই বলি, আমার খুব ইচ্ছে ছিল তোমার জন্য একটা উপহার নিয়ে আসি, কিন্তু তুমি তা নেবে না, তাই আনিনি। খুব ভালো করেছেন। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। এই ধ্রুব সত্যটাই আজ আমার জীবনে ঘটতে যাচ্ছে। রায়হান রিক্তার বিষয়ে ডিটেলস জানালো পিয়াসাকে। বলল, কার্ড ছাপাতে দিয়েছে বাবা। বিয়েতে তুমি আসলে আমার খুব ভালো লাগবে। বলতে বলতে রায়হানের গলা ধরে এলো। উঠে দাঁড়িয়ে গেল। পিয়াসার দুগাল চেপে ধরল। কপালে বেশ কয়েকটা এলো পাথরেই চুমু দিল পাগলের মতো। বলল, খুব খুব সরি এই সুখটুকু ছিনিয়ে নিলাম বলে। এই তো শেষ পিয়াসা। হন হন পায়ে বাসা থেকে বেরিয়ে গেল রায়হান। কোনো এক অদ্ভুত কারণে পিয়াসার মনটা বিষণ্ণতায় ভরে গেল। ওখি কোণ ছলছল করে উঠল। রায়হান তাকে চেয়েও পায়নি। এই দোষ কারোরই নয়। রায়হান পিয়াসাকে ভালোবাসে, এটা তার ভুল নয়। আবার তার পরিবার ম্যাচ না হওয়ায় মেয়েকে ঘরে তুলবে না, এটাও তাদের দোষ নয়। সমাজে চলতে গেলে কিছুটা হলেও লেভেল ম্যাচ করে চলতে হয়। বেশি উঁচু নিচু হয়ে গেলে অ্যাডজাস্ট করা মুশকিল। পিয়াসা রায়হানকে ভিন্ন চোখে দেখে না, এটাও তার দোষ নয়। মনের বিরুদ্ধে লড়াই করেই বেশিক্ষণ ভালো থাকা যায় না। এই পৃথিবীতে কিছু কিছু দুর্ঘটনা ঘটার জন্য কেউ দায়ী নয়। পিয়াসা আলিশার সাথে রায়হানের বিষয়টি শেয়ার করল। আলিশা ছুটে গিয়ে তার মাকে জানালো। তার মা তাকে নিয়ে আয়মানের রুমে গেল। আয়মানকে জিজ্ঞেস করলো, পিয়াসাকে তোর কেমন লাগে? হঠাৎ এ কথা কেন বলছো মা? রহস্য বলা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল আয়মান। রায়হানের পরিবার পিয়াসাকে কিছুতেই মেনে নেবে না। শুনলাম, রায়হান বলেছে সব। তাই বলছি কি, অনাথ মেয়েটা কেমন লোকের ভাগ্যে পড়ে খোদা জানে। তুই বিয়ে করে ফেল বাবা। হ্যাঁ ভাইয়া, সব দিক দিয়ে খুব ভালো পিয়াসাপু। তুমি রাজি হও, জন্ম নিয়ে বলল আলিশা। আয়মান সংকোচপূর্ণ গলায় বলল, মা ধরো, আমার দিক থেকে ইয়েস, বাট তার মতামত নেবে না? এভাবে তো চিন্তা করিনি। আচ্ছা, আমরা চলে যাই, ওকে ডেকে পাঠায়। তুই সরাসরি প্রপোজ কর, ইনশাআল্লাহ রাজি হবেই। তারা মা মেয়ে উঠে গেল। আয়মান পেছন দিয়ে ডাকলো, এই মা, আলিশা, কি আশ্চর্য কাণ্ড তো! তোমরা জিজ্ঞেস করলেই তো হয়। সামান্য পরে পিয়াসা আয়মানের রুমের ভেতরে ঢুকলো। মেঘ মুখে জিজ্ঞেস করলো, স্যার, আলিশা বলল আমাকে ডেকেছেন আপনি। আয়মান যেন বাক্যহারা হয়ে পড়ল। গুছিয়ে কি বলবে বুঝে উঠতে পারছে না। অতিরিক্ত আবেগের সময় এবং প্রিয়জনের সামনে মানুষ গুছিয়ে কথা বলতে পারে না। স্যার, বলেন কেন ডেকেছেন? বসো না একটু। জানি তোমার মন খারাপ এখন, তাই বুঝি সান্ত্বনার বুলি ছুটতে ডেকেছেন? একদম না। তো বলেন বলছি, নইলে চলে যাব বলছি। আয়মান পিয়াসার সামনে গিয়ে দাঁড়ায়, নিবেদিত সুরে, মা আর আলিশা একান্তই চাই তোমাকে আমাদের বাসায় বউ বানাতে। পিয়াসার কান লাল হয়ে গেল শুনে। কেউ যেন তাকে হঠাৎ করে বিদ্যুৎ শক দিল। উত্তেজিত হয়ে গেল তড়িতেই। কণ্ঠকে চড়াই নিয়ে তাতানো চোখে
তারা চায়, আর আপনি? আমি মায়ের কথার অবাধ্য হই কিভাবে? কিন্তু আমি চাই না, চাই না, চাই না বলে পিয়াসা দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আয়মান পেছন দিয়ে পিয়াসাকে খুঁজতে রুম থেকে বেরিয়ে এলো। দেখলো পিয়াসা নাক চোখ লাল করে ওয়াশরুম থেকে বের হলো। নাটক, সিনেমা ও বাস্তব দুনিয়ার মেয়েরা কাঁদার জন্য কেন যে ওই এক ওয়াশরুমকেই বেছে নেয়? মেয়েরা হয়তো অনেক কিছুই লুকিয়ে প্রকাশ করতে পছন্দ করে। আচ্ছা, নাকি আমার প্রপোজাল করা ঠিকভাবে হয়নি? আমি আসলেই মায়ের ক্যাবলাকান্ত। আমি নাকি আবার ইংরেজি সাহিত্যের পড়াশোনা করেছি। কতভাবেই তো প্রপোজ করা যেত। কি করলাম এটা? হুট করেই বলে দিলাম মা বউ বানাতে চায়। আমিও বা আর কিভাবে বলতে পারি? যতবারই একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, উল্টো কাহিনী ঘটে যায়। অমনি সে আমাকে ভুল বোঝে। আয়মান এসব ভাবতে ভাবতে ফের নিজের রুমে চলে গেল। নিজের উপর এক পাহাড় বিরক্ত নিয়ে মাথার পেছনে ঘুষি দিল হাতের মুঠি করে। বিয়ে নিয়ে বাসায় আর কেউ কোনো প্রসঙ্গ তুলল না। আয়মান মাকে বোনকে না করে দিয়েছে, তাই ইচ্ছের বিরুদ্ধে কাউকে রাজি করিয়ে বিয়ে সে করতে চায় না। তখন পিয়াসার মন ছাড়া দেহটাকে ভারী বস্তু ছাড়া আর কিছুই মনে হবে না। তাই শেষ চেষ্টাটুকু করে দেখবে পিয়াসা, যেন নিজে থেকেই তাকে পছন্দ করে বিয়ে করতে চায়। আজ পিয়াসার রেজাল্ট দিয়েছে। অপ্রত্যাশিতভাবে রেজাল্ট ভালো হওয়ায় মন খুব ভালো তার। গত রাতে টেনশনে ঘুম হয়নি বললেই চলে। আকস্মিকভাবে বাবাকে হারিয়ে ভালো প্রস্তুতি নিতে পারেনি পরীক্ষার জন্য, তাই খুব সংকটে কেটেছে তার প্রতিটা মুহূর্ত। বুকের ভিতর টিপটিপ করছিল সকাল থেকে। আয়মান সকালে বের হয়ে যেতেই পিয়াসার রোল নাম্বার নিয়ে গিয়েছে। সে নিজেও মোবাইলে মেসেজ দিয়ে রেখেছে রেজাল্টের জন্য। বাবাকে মনে করে অঝরে কেঁদেছে। বিকেলে আয়মান বাসায় ফিরল, হাতে মিষ্টির বড় একটা প্যাকেট। ভাইয়া, পিয়াসুপুর রেজাল্ট ভালো হয়েছে, তাই বুঝি মিষ্টি আনলে? ভালো করেছিস বাবা। আজ যদি মেয়েটার বাবা মা বেঁচে থাকতো, অবশ্যই তাকে মিঠাই খাওয়াতো। মিষ্টি আনার আরেকটা উপলক্ষ্য রয়েছে। আমার প্রমোশন হয়েছে মা। আমি আর স্কুলের ক্লাস নেব না, কলেজেই সব ক্লাস নেব। অর্থাৎ তোমার ছেলে এখন থেকে কলেজের অধ্যাপক। ওয়াও, কংগ্রাচুলেশন ভাইয়া। যাই, পিয়াসাপুকে জানাই গিয়ে। আয়মান নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভাত খেলো। পিয়াসাকে ডাকতে বলল আয়মানের মা। পিয়াসা মিষ্টি হাসি দিয়ে ডাইনিং টেবিলে পাশ ঘেঁষে দাঁড়ালো। কংগ্রাচুলেশন পিয়াসা। থ্যাংক ইউ স্যার, আপনাকেও অভিনন্দন প্রমোশন পাওয়ার জন্য। আয়মানের মা টেবিলের ওপরে থাকা মিষ্টির প্যাকেটটা খুললেন। পিয়াসা, ধরো, মুখ মিষ্টি করো। আন্টি, আমি সাদা মিষ্টি কম খাই, কালো জাম পছন্দ করি। ও আচ্ছা, নাও, কালো জাম আছে তো। তোমার স্যার 3 পদ মিলিয়ে এনেছে। আমিও খাওয়াবো বাপুকে বলে আলিশা পিয়াসাকে মিষ্টিমুখ করালো। মা, আমাকেও খাওয়াবে না তোমার হাতের মিষ্টি? বলল আয়মান। দিচ্ছি তো বাবা, এই নে, হাঁ কর। মা, তোমাকেও একটা খাওয়াই বলে আয়মান মায়ের পছন্দের মিষ্টি মায়ের গালে পুরে দিল। সবাই সবাইকে মিষ্টি খাওয়ালো, আয়মান পিয়াসা ছাড়া। ভাইয়া, আপুকে মিষ্টিমুখ করাবি না? দিচ্ছি। আলিশাও তার মা চলে গেল নিজের রুমে কাজের বাহানায়। আয়মান একটা মিষ্টি কেটে চামচে গেঁথে নিল। পিয়াসা ঠোঁটের সামনে ধরল। পিয়াসা খেতে অনাগ্রহী দেখাচ্ছে। আয়মান বুঝতে পেরে শক্ত মুখে বলল, আমি মাকে জানিয়ে দিয়েছি তুমি রাজি নও। মা বুঝতে পেরেছে। সমস্যা নেই পিয়াসা, তুমি তোমার মতোই থাকো। এবার হাঁ করো। পিয়াসা স্মিত হেসে মিষ্টি খেয়ে নিল। চলে গেল আলিশার রুমে। আয়মান ব্যথিত মনে পিয়াসা চলে যাওয়ার দিকে চেয়ে রইল নিষ্পলক চাহনিতে। সে খুব চেয়েছে পিয়াসার হাতে একটু মিষ্টি খেতে। ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় হয়ে গেল। পিয়াসার পছন্দ মতো ভার্সিটিতে চান্স পেল না। জগন্নাথেই ভর্তি হলো অবশেষে। পিয়াসাকে নিয়ে এসব দৌড়ঝাঁপ আয়মানই করেছে। পড়াশোনার যাবতীয় কিছু আয়মান একে একে এনে দিল। রায়হান শিক্ষকতার পেশা ছেড়ে দিয়েছে।
দেশের বাইরে চলে যাবে। সেখানে একটি কোম্পানিতে তার ভালো বেতনের চাকরি হয়েছে। আজ রায়হানের গায়ে হলুদ, কাল বিয়ে। আয়মানদের সাথে তাদের পারিবারিক ঘনিষ্ঠতাও রয়েছে। তাই আয়মানের সাথে আলিশা ও পিয়াসাও গায়ে হলুদের দিন রাতে তাদের বাসায় উপস্থিত হয়েছে। বাসার ছাদে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবাই ছাদে যে যার মতো করে হই হুল্লোড়ে মেতে রয়েছে। রায়হানদের পুরো বাসা খালি। পিয়াসা ওয়াশরুমে যাওয়ার জন্য বাসায় এলো। বাসার গেট খোলা, যেহেতু একটু পরপর নানা কারণে ও আসতেছে, তাই ওয়াশরুম থেকে বের হতেই দেখে পুরো বাসা অন্ধকার। দেওয়াল হাতড়াচ্ছে পিয়াসা। মোবাইলের আলো ফেললো। সামনে অচেনা একটা ছেলেকে দেখে পিয়াসা চমকে উঠল। কে আপনি ভাইয়া? চিনবে না তুমি, একটু এদিকে আসো বলে পিয়াসার হাত ধরে টেনে বিছনায় নিয়ে চিৎ করে শুয়ে দিল। ছেলেটির বলিষ্ঠ বাহু জোরে পিয়াসা আটকে গেল পেরেকের মতো। হলুদ শাড়িতে হলুদ সাজে হলদে নারী সেজে বসে আছো কার জন্য? ছাড়েন বলছি বেয়াদব, আমি চিৎকার দেব কিন্তু। ও নো, তাই নাকি বলে ছেলেটা পিয়াসার ব্লাউজের রশি টেনে খুলে ফেলল। পেটের উপরে থাকা কাপড় সরিয়ে নাভিতে মুখ ডুবিয়ে দিল। পিয়াসা ছেলেটির চুল খামচে দিয়ে সরিয়ে দিল। ছেলেটি পিয়াসার দুই কান থেকে ব্লাউজের হাতা সরিয়ে উদম করে দিল। অধরে মৃদু ছোঁয়া দিতে দিতে ঘাড়ে এক পাশ থেকে আরেক পাশ গেল। বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে নিল। ব্লাউজের বোতাম একটা খুলে ফেলতেই তার কানে এলো আয়মানের কণ্ঠস্বর। তীব্র গতিতে উঠে পালিয়ে গেল ছেলেটি। এদিকে আয়মান পিয়াসাকে ছাদে না দেখে নিচে খুঁজতে এলো। আলিশা হলুদ ডালা সাজানো নিয়ে ব্যস্ত বলে আসতে পারেনি। পিয়াসা, কোথায় তুমি? কি ব্যাপার, বাসা অন্ধকার কেন? কারেন্ট তো যায়নি বলে আয়মান রায়হানদের বাসা সব লাইট জ্বালিয়ে দিল। এ কি, তুমি বিক্ষিপ্ত অবস্থায় বিছানায়? ঘাড়ের রগ ফুলে গেল আয়মানের। সমস্ত শিরা উপশিরা ছুটোছুটি করতে লাগলো। পিয়াসা নীরবভাবে আয়মানের বুকে ঝাঁপিয়ে পড়ল, যেন আয়মান তার এক পৃথিবীর নির্ভরতা ও আশ্রয়। উদ্ভ্রান্তের মতো কাঁদতে লাগলো। আড় ভাঙা ভেজা গলায় বলল, স্যার আপনি অনেক ভালো, অনেক ভালো, অনেক পছন্দ করি আপনাকে। আপনি এখন না এলে আমার সব শেষ হয়ে যেত স্যার। আয়মানের বুকে পিয়াসা মুখ ডলতে লাগলো। আয়মান স্তব্ধ হয়ে রইল। পিয়াসার মাথায় হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ব্লাউজের ফিতা লাগিয়ে দিল। দু হাত টেনে উদাম কান ঢেকে দিল। বলল, ওপরের বোতামটা লাগাও। ছেলেটাকে দেখলে চিনবে? চিনব। পিয়াসা হাত ধরে ছাদে নিয়ে গেল। শিকারীর চোখের মতো অনেক খুঁজেও সেই ছেলেটাকে আর খুঁজে পেল না। স্যার আমি বাসায় চলে যাব, খুব খারাপ লাগছে। আচ্ছা এসো তাহলে। আয়মান রিক্সা যোগে পিয়াসাকে বাসার নিচে দিয়ে আবার রায়হানদের বাসায় চলে গেল। পিয়াসা সব চেঞ্জ করে নিল, নিজেকে ধাতস্থ করল সময় নিয়ে। পড়ার টেবিলে বসে মাথা নিচু করে ঝিম হয়ে রইল। মার্কার পেন খুঁজতে আয়মানের রুমে গেল পিয়াসা। আয়মানের টেবিলে বেখেয়ালবশত চোখ গেল একটা ডায়েরির উপরে। আজ পিয়াসা এমনিতেই আয়মানের উপর ভীষণ প্রসন্ন। বাবা, স্যারও ডায়েরি লেখেন আজকাল? দেখি তো বলে পিয়াসা আয়মানের ডায়েরিটা একের পর এক পাতা উল্টে পড়তে লাগলো। বিস্ময়ে পাগল পাগল দশা পিয়াসার। সে পড়তে শুরু করলো। আমি তো আজন্ম অন্তর্মুখী মানুষ, নিজের অনুভূতিটুকুও প্রকাশ করতে পারিনি তোমার কাছে। সেদিন ফুল পায়ে দিয়ে চেপে ধরেছি, কারণ আমি চাইনি আমি ছাড়া অন্য কারোর ভালোবাসার ফুল হাতে নাও তুমি। যেদিন তোমাকে হাতে মেরেছি ঠিক সেই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার টকটকে লাল হওয়া সরু হাতের তালু, তোমার আক্ষি কোণা বয়ে গড়িয়ে পড়া অভিমানী অশ্রু, তোমার প্রতিবাদহীন আহত চোখের নীরব ভাষা আমার হৃদয়টাকে নিংড়ে দিয়েছে কেশবতী। সেদিন যখন তুমি আমার লেপে গা দিয়েছিলে, কি যাই ভালো লেগেছিল বোঝাতে পারবো না। কারণ সেই লেপের প্রতি ভাঁজে ভাঁজে তোমার শরীরের প্রতি ভাঁজে স্পর্শ আর গন্ধ মিশেছিল। কিন্তু তুমি উল্টো বুঝলে।
কলমের ভাষা ছাড়া আমার অনুভূতি প্রকাশ করা আর উপায় নেই যে। তুমি আমার 7 জনমের কেশবতী, তুমি আমার গহন বনের স্বপ্ন, তুমি আমার প্রয়োজনের অপ্রয়োজনে, রুহে রুহে মিশে গন্ধ তোলে ঢেউ, হৃদয়ের কম্পন তোলে তোমার মতো কেউ। ডায়েরির প্রতিটি লেখার ওপরে পিয়াসা বেহুশের মতো চুমু খেতে লাগলো। আস্তে করে উচ্চারণ করলো, আয়মান স্যার আমাকে ভালোবাসে? রায়হানের আগে থেকে? আমিও তো স্যারকে সেই কবে থেকে গোপনে ভালোবাসি, ডুবে ডুবে ভালোবাসি। চলবে।